এটাই খেতে হবে। বমি পাচ্ছে। সমস্যা নেই, এটা চেহারা সুন্দর না। তবুও খেতে হবে। মনে হচ্ছে বাচ্চাদের পেট খারাপের পর হওয়ার টয়লেট এটা। তৌসিফের পেট মুচড়ে বমি চলে এলো। এই মেয়ে ভালো হবে না। কি বলে এটা? ও কি জানে ওকে এটাই গিলাবে তৌসিফ? এতে বমি করে ভাসিয়ে দিক পৌষ। তৌসিফ থামবে না। দাঁত চেপে তৌসিফ চাপ্পা ধমকে বলল, এটাই খেতে হবে। সত্যি বলছি, খারাপ লাগছে। তৌসিফ মানল না। মুখ চেপে ধরে চামচর মুখে দিল। না পেরে ভয়ে গিলল পৌষ। প্রায় আধ বাটি চেপে ধরে খাওয়ালো তৌসিফ। পৌষ পানি চাইলো। গ্লাস তৌসিফ মাত্রই দিয়েছে। পানিটা মুখেও দেওয়া হলো না। পৌষ উঠে দাঁড়ায়। তৌসিফও দাঁড়ালো। ওকে ধরবে বা কিছু বলবে তার আগে পৌষ টলতে টলতে বাথরুমে ঢুকে যায়। তৌসিফ বাটি রেখে ওর কাছে যেতে যেতে দরজা লাগিয়ে দিল পৌষ। তৌসিফ দরজায় টোকা দিল। পৌষ খুলল না। জোরে পানির শব্দ আসছে। পৌষের প্রচণ্ড চাপ দিয়ে বমি এলো। যতটুকু খেয়েছে ততটুকু বের হতেই ও থামলো। চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখলো তৌসিফ ঘেমে গিয়েছে। পৌষকে দেখে উঁচু জায়গা থেকে ওকে বুকে টেনে নিল। চেপে ধরলো নিজের কাছে। শক্ত করে ধরেই রাখলো। পৌষর বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। ধীরে ডাকলো, এই মামাতো ভাই। হই হই। কি হয়েছে? ঠিক আছি তো। তৌসিফ ওকে ছাড়লো। আজকের পর থেকে বাথরুমে দরজা লাগবে না। কপালে চুমু দিয়ে বলল, অসভ্য বার্কার কথা বাদ দিন, ছাড়ুন, বাইরে যাব। বমি করেছে, একটু। ঔষধ খেতে হবে, বমির জন্য আছে। পৌষ কপাল কুচকে তাকালো। বলল, পৌষ তৌসিফকে আজ আর জ্বালালো না। চুপচাপ ওষুধ খেলো। ভাই বোনদের বিদায়কালে পৌষ কাঁদলো কিছুক্ষণ। শ্রেয়াকে জড়িয়ে ধরে যখন হুহু করে কাঁদলো তখন তৌসিফের কেমন একটু খারাপ লাগলো। তার পৌষ রাত এভাবে কেন কাঁদলো? সে কি এখানে ভালো নেই? আজ রাতে তৌসিফের বুকে বেশ কিছুক্ষণ ছটফট করে পৌষ। আশ্চর্যের বিষয়, আজ রাতে উঠে খেতে চায়নি। তৌসিফ অবাক হলো। এতদিনে ওর জন্য জাগতে জাগতে তৌসিফেরই অভ্যাস হয়ে গিয়েছে। তৌসিফ নিজেও জানে না কেন ওর আজ রাগ হলো না। ওর মনে শুধু খারাপ লাগা কাজ করছে, খুব করে খারাপ লাগা। সকাল থেকে মাথা ধরে বসে আছে পৌষ। আজ তার পরীক্ষা, অথচ পৌষ তেমন কিছুই করতে পারে না। কালো পড়া হয়নি। এখন শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে যাচ্ছে। রাগে চুল ছিঁড়তে মন চাইছে ওর। তৌসিফ রান করে ফিরে এসেছে। এক পলক দেখে পৌষ শীত দেখতে লাগলো। তৌসিফ ওর কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বাথরুমে চলে যায়। ওখান থেকেই ডাকে, পোস্টরাত, পোস্টরাত, হানি কাম ফাস্ট। পৌষ হাতে শীট রেখে দৌড়ে এলো। দেখা গেল তেমন কোনো প্রয়োজন নেই। ফাইজলামি করছে তৌসিফ। পৌষ শুকনো গলায় বলল, পরীক্ষা, আজ কিছু পারি না আর আপনি দুষ্টুমি করছেন। তৌসিফ ভেজা টাওয়েল পৌষের গায়ে ছুড়ে দিয়ে বলল, সারা বছর না পড়লে এমনই হবে। এখানে আসো তো হানি। তৌসিফের চোখের দুষ্টুমি বুঝে পৌষ এগিয়ে গেল না, রুমে চলে গেল। নীরব প্রত্যাখ্যান। অপমানিত বোধ করে তৌসিফ। দাঁত চেপে ধরে সঙ্গে সঙ্গে। ব্যাপারটা ভিন্ন দেখালো। পুরুষের ডাকে সাড়া না দিলে পুরুষের পৌরুষবোধ আঘাতপ্রাপ্ত হবে, এটাই স্বাভাবিক। তৌসিফ বেরিয়ে এসে নিজের কাপড়ও গোছানো পেল না। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পোশাক পরেও। পৌষ কোট পরাতেও এলো না। তৌসিফ ওকে খেতে ডাকলো। আশ্চর্য, পৌষ নিজে তো এলোই না। তৌসিফ দেখলো টেবিলে তেমন কিছুই নেই। পৌষ কিছুই রাঁধেনি। বছরখানিক হচ্ছে তার অভ্যাস বদলেছে পৌষ। শুধু ডিমসহ ব্রেড দেখেও রাগ হলো। ওখানে বসেই ডাকলো। পোস্টরাত, পৌষ উঠে এলো। কি হয়েছে জিজ্ঞাসা করতেই তৌসিফ বলল, নাস্তা বানিয়েছো? না তো, আজ খেয়ে নিন না। দুপুরের? খালা। তুমি এক পথ করতে, বাদ দাও, এসো খাবে। এখন না। চটকানে খাবে, খেতে এসো। পৌষকে বসিয়ে নাস্তা খাইয়ে তৌসিফ নিজে শুধু জুস খেয়ে বেরিয়ে গেল। পৌষ আহত চোখে তাকালো। কেন এমন করলো তৌসিফ? ওর ভেতর থেকে উত্তর এলো সহসা, বাচ্চার জন্য। নিশ্চিত বাচ্চার জন্য তৌসিফ এমন করছে। পৌষের ভেতর চুরমার হয়ে এলো। চোখ মুছে নিজে তৈরি হলো। ড্রাইভার তাকে আজ নামিয়ে দিবে। তৌসিফ যাচ্ছে সাভার। তার মিটিং আছে কোনো একটা। দুপুরেই চলে আসবে। এত দূরে গেল অথচ খালি পেটে। পৌষের ভেতর কেমন যে লাগলো, প্রকাশ করতে ব্যর্থ। আজ যেন মনে হলো পৌষ ব্যর্থ স্ত্রী হিসাবে, একদমই ব্যর্থ। পরীক্ষা শেষ হতে পৌষ সোজা বাড়ি ফিরল। তার পরীক্ষা ভালো হয়নি। হয়তো পাশ মার্ক চলে আসবে, কিন্তু এর বেশি না। এসে রান্না চড়ালো। মাংস কষিয়ে বুয়াকে বলল ভাত করতে। ঘন ডাল রেঁধে বুয়াকে বলল, এগুলো বক্সে ভরে দিন খালা, আমি গোসল করে আসি। ক্লান্ত শরীরে পৌষ গোসল সেরে নামাজ পড়ল। তার শরীর আজ খারাপ লাগছে। বোরকা পরে ড্রাইভারকে ফোন দিয়ে বেরিয়ে পড়লো। এই প্রথম সে তৌসিফের অফিসে যাচ্ছে। ঠিকানা সে জানে না। ড্রাইভারকে বলতে সে নিয়ে যাচ্ছে। অল্প স্বল্প ভয়ও পাচ্ছে পৌষ। না জানি তৌসিফ না আবার রেগে যায়। বহুতলা ভবনের সামনে গাড়ি থামতেই পৌষ নামলো। ভেতরে ঢুকতে চোখ যেন চড়ক গাছ। এত বিশাল বহুল অফিস সে দেখেনি। মেয়েগুলো দেখে তার মাথা দুই চক্কর দিল। এত সুন্দর সুন্দর মেয়েদের ভিড়ে তার জামাই টিকে আছে কিভাবে? হায় হায়,
পৌষের বুকে চাপ লাগে, কেমন কেমন লাগে জিজ্ঞাসা করে। ও তৌসিফ রুমে যেতে চাইলে নাক খাড়ালা এক মেয়ে থামালো তাকে, বলল, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া নট অ্যালাউড ম্যাম। পৌষ এক ভ্রু উঁচু করে তাকালো। আবার বলুন। মেয়েটা বলতেই পৌষ বাঁকা হাসলো, বলল, 100 বার যাব। বলেই হাঁটা দিল। মেয়েটা ভয়ে ওর পিছনে পিছনে আসলো। পৌষ থামলো না, দরজা ঠেলে ঢুকবে তখনই মেয়েটার হাত ধরে। পৌষ খেকিয়ে ওঠে। মেয়েটা এবার রেগে বলল, গার্ড ডাকবো কিন্তু ম্যাম। পৌষ ততক্ষণে দরজা খুলেছে, তৌসিফ ওকে দেখেনি। মেয়েটাকে উদ্দেশ্য করে বলে। হোয়াট হ্যাপেন? মেয়েটা ভীত হয়ে উত্তর করে। স্যার, একজন মহিলা জোর করে ঢুকতে চাইছে। পৌষের রাগে শরীর দপদপ করে উঠে। পৌষ নাকি মহিলা? মেয়েটাকে ধাক্কা দিয়ে বলল। তুই মহিলা, তোর 14 গোষ্ঠী মহিলা। তৌসিফ হঠাৎ কণ্ঠে চমকালো, তার থেকেও বেশি চমকে তাকালো। পৌষ দাঁত চেপে এগিয়ে আসতে আসতে ধমকে উঠল। এই সরে দাঁড়াও। এভাবে ঘেঁষে বসে কি দেখেছো আমার জামাইকে? পৌষের টনটনে কণ্ঠে মেয়েটা সরে দাঁড়ালো। তৌসিফ শান্ত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে, হাবভাব এমন যে সে কিছুই বলবে না, শুধু মেয়েটার উদ্দেশ্য করে ছোট্ট করে বলল। ইউ মে গো নাও। মেয়েটা তখনও অবাক হয়ে আছে, তার আশাক পোশাক পৌষের পছন্দ হলো না। মেয়েটা চলে যেতে তৌসিফ ইশারায় কাউন্টারের মেয়েটাকেও চলে যেতে বলল। দরজা আটকে মেয়েটা চলে গেল। পৌষ হাতের ব্যাগ সাইডে রেখে বড় বড় পা ফেলে তৌসিফের কাছাকাছি চলে এলো। দূরত্ব কমা মাত্রই সে তৌসিফের কোলে বসে নিজের স্থান বুঝে নিল। মুখটা খুলতেই তৌসিফ দেখলো অল্প ঘরমাক্ত এক মুখ। আশ্চর্যের বিষয়ে পৌষকে আজ একটু অন্যরকম লাগছে। তৌসিফ কারণ বুঝলো না অবশ্য। মুহূর্তের মাঝে পৌষ ওর গলা জড়িয়ে ধরলো। তখনই কেউ গলা খ্যাকানি দিয়ে দুটো কাশি দিল। পৌষ ছিটকে দাঁড়িয়ে গেল। দেয়ালের একদম সাইডে ইমু দাঁড়িয়ে। ছেলেটাকে পৌষ একবার হয়তো দেখেছিল, মনে পড়ছে না। লজ্জায় ওর হাতের তালু ঘামছে, নাকে পানি জমে কান্না পাচ্ছে। ইমু ক্যাবলাকান্তের মতো হেসে মাথা চুলকে তৌসিফকে বলল, স্যার আমি যাব? তৌসিফ চোখ গরম করে তাকালো, যেন চোখের ইশারায় প্রশ্ন করলো। যাবে না তো কি করবে? আমার বউ আমাকে কিভাবে আদর করবে তা দেখবে? ইমু বুঝলো। ভয় পেয়ে যথারীতি স্থান ত্যাগ করলো। একদিক দিয়ে ইমু ভাগলো, আরেক দিক দিয়ে পৌষ পুনরায় তৌসিফের কোলে বসলো। দুই হাতে তৌসিফের গাল ধরে আস্তে করে তৌসিফের কপালে চুমু খেলো। পরপর দুই গাল সহ দাড়িযুক্ত চোয়ালে ঠোঁট ছোয়ালো। খাড়া নাকটায় ঠোঁট ছোয়াতে তৌসিফ থুত নিয়ে গিয়ে দিল। পৌষ ঝটপট করে সেখানেও চুমু দিল। আস্তে করে তৌসিফের টাই ঢিলা করে গলার দিকের দুটো বোতাম খুলে গলায় মুখ গুজে দিল। ওর ব্যালেন্স ঠিক রাখতে তৌসিফ ওর পিঠে হাত দিল। পৌষ ওভাবে থেকে অভিযোগ করলো, সকালে এভাবে রেগে চলে গেলেন যে? আমার পরীক্ষা আপনি জানেন না? না জানলেও কেন রাগ করবেন? বউয়ের সাথে রাগ করে কেউ লাঞ্চ না নিয়ে আসে? পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আপনি কতটা চালাক পুরুষ। আপনি জানতেন আপনার চিন্তা চিন্তা আমি পাগল হব, তাই এই পায় তারা? আমি কি বোকা? বুঝি না আমি? আমাকে কষ্ট দিয়ে শান্তি লেগেছে? দুষ্ট জামাই। তৌসিফ একদম চুপ করে আছে, ওর চোয়াল শক্ত। পৌষ পিঠে চাপ পড়ায় অল্প ব্যথা পেল। গলায় মুখ রেখে আস্তে করে বলল, ব্যথা পাই। তৌসিফ শুনলো না, আরেকটু চাপ দিল বরং। পৌষের মনে হচ্ছে জায়গাটায় বুঝি নখ ডাবিয়ে দিচ্ছে তৌসিফ। পৌষ মুচড়ে উঠে ব্যথা কাতুর শব্দ তুলে, অথচ মেয়েটা নড়ে না। অবস্থান তার ঠিক আগের মতোই। এই পর্যায়ে না পেরে তৌসিফের বুকের দিকে শার্টটা খামচে ধরে। তৌসিফ আস্তে করে ছেড়ে দিল ওকে। পৌষ টের পেল তৌসিফ জোরে জোরে শ্বাস টানছে। ভয়ে পৌষ এবার মুখ তুলছে না। এতটা রাগ উঠলো কেন তার? পৌষ আসাতে বরাবরই পৌষের মাথায় সঠিক ধারণা এলো না। তৌসিফ ওকে নিজের থেকে ছাড়ালো। পা দুটো নিজের উপর থেকে সরাতে নিলে পৌষ বুঝলো তাকে নামতে বলা হচ্ছে। ভয়ে তাড়াতাড়ি নেমে গেল। পৌষ সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তৌসিফ ওর তাড়াহুড়ো ভাব দেখলো, এটাও বুঝলো ভয়ে এই দশা ওর। গম্ভীর থেকেও গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করে, এটা কোন জায়গা আমার? পৌষের ঠোঁট কাঁপতে লাগলো। কোনো মতে বলল, কাজের জায়গা, আর আসবো না। তৌসিফ বিরক্ত হয়ে বলল, বেশি বুঝতে বলিনি, এখন বলো কাজের জায়গা আমাকে কিভাবে আশা করো তুমি? কাজ করা অবস্থায়। কি দেখলে? কি করছিলাম আমি? জানি না। ফাইন সাইন করছিলাম, দেখেছো? জি। ওই মেয়েটা এখানে কাজ করে, সে ফাইল সাইন করাচ্ছিল। আগামী পরশু শপিংয়ে যাবে তাই। আচ্ছা। সে কাজ করছিল। বেশি ঝুঁকে ছিল। আমি তাকিয়েছিলাম। না। কাউন্টারে মেয়েটার দায়িত্ব আমার কেবিনে অনুমতি ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া। এর জন্য মাস শেষে মোটা অঙ্কের টাকা দিই তাকে। এখন বলো, সে কি ভুল করেছে তোমাকে আটকে? না। ভুল করা? আমার ভুলকারীর কি করা উচিত? মাফ চাওয়া উচিত। ওদের ডাকছি। পৌষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পা দুটো হঠাৎ ঝিমঝিম করছে। ওর বসতে মন চাইলো, ভেতরে কেমন থকথক করছে। আসলেই তো ও কেন এমন করলো? মেয়েগুলোর দোষ ছিল না, কিন্তু ওই মেয়েটাকে তৌসিফের কাছাকাছি দেখেও ভালো লাগেনি ওর। সাধারণ স্ত্রীসুলভ আচরণ তার মাঝে আছে, একটু অতিরিক্তই আছে। তৌসিফ ইমুকে ফোন দিয়ে মেয়ে দুজনকে ডাকালো। তারা নিজেরাই ভয়ে পেয়ে আছে।
ঢুকে ভেতরে দাঁড়াতেই দেখলো পৌষ দাঁড়িয়ে আছে, তৌসিফ বসা। দুজনই এর দৃষ্টি নামিয়ে নিল। নীরবতা ভেঙে পৌষ বিনয়ী কণ্ঠে বলল, আমি খুবই দুঃখিত আপু, আমার ভুল হয়েছে, নিজের আচরণের জন্য মাফ চাইছি আমি। বলে পৌষ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলো। দুজন অপ্রস্তুত হলো। মেয়ে দুটো যথাসম্ভব আধুনিক পোশাকে আছে, বেশ অবাকই হলো। তারা ভদ্রতার সহিত মাথা নাড়ল, বলল, ইটস ওকে ম্যাম। এতক্ষণে তৌসিফ মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলে উঠল। মাই ওয়াইফ। মেয়ে দুটো ততটা অবাক হলো না। ইতিমধ্যেই তারা জেনেছে ইমু থেকে। তৌসিফ তাদের যেতে বলতেই তারা চলে গেল। পৌষ পা বাড়িয়ে যেতে নিলেই তৌসিফ পেছন থেকে হাত ধরে ফেললো। কণ্ঠ তার এখনো গম্ভীর, বলল, যেই কাজে এসেছো তা করো। পৌষ ঘুরে দাঁড়ালো, অল্প হেসে বলল। হাত ধুয়ে আসি। তৌসিফ হাত ছাড়লো, জানালো। রাইট সাইডের পাশে ওয়াশরুম। পৌষ মাথা নেড়ে সেখানে গিয়ে হাত ধুয়ে এলো। আসতেই দেখলো টেবিলে প্লেট আর গ্লাস রাখা। ইমুকে দেখে পৌষ হালকা স্বরে বলল। ভাইয়া খেয়েছেন? ইমু ভড়কালো, মাথা 3 বার নেড়ে বলল, না ম্যাম, খাবো। গরুর ভুনা রেঁধেছি, বেশি এনেছি, আপনিও বসুন। ইমু যেন ভয় পেয়ে গেল। স্যারের সাথে লাঞ্চ করা হয় কোথাও গেলে, কিন্তু এখন তার বউয়ের সাথে বসলে তাকে চোখ দিয়ে গিলে নিবে। ইমু ভ্যাবলার মতো হেসে বলল, ইয়ে ম্যাম, আরেকদিন। পৌষ মাথা নাড়ল। ইমু চলে গেল। পৌষ টেবিলের কাছে এসে বক্স থেকে খাবার বের করে প্লেটে সার্ভ করছে। তৌসিফ এই পর্যন্ত চেয়ার ছেড়ে উঠেনি, ঠায় বসে আছে সে। পৌষর সামনে প্লেটে গিয়ে দিতেই তৌসিফ বলে উঠল, নিচে এসে তো খাইয়ে দাও। কোনরূপ দুষ্টুমি না করে পৌষ প্লেট হাতে নিল। ভাত মাখিয়ে তৌসিফের মুখের সামনে দিল। তৌসিফ চুপ করে খাচ্ছে। এক প্লেট খাওয়া হতেই পৌষ আবারও নিল। তৌসিফ সবটুকু খেয়ে পানি খেয়ে উঠে নিজে হাত ধুয়ে এলো। পৌষ বাটি গোছাতে নিলেই তৌসিফ এসে ওকে বসালো নিজের চেয়ারে। বিশাল বড় জায়গাটায় পৌষ বসেও যেন দুইজন বসার জায়গা অবশিষ্ট। তৌসিফ এবার ওই প্লেটে করে ওকে খাওয়ালো। 8 প্লেট খেয়ে পৌষ বলল, আর খাবো না। তবুও 2 লুকমা অতিরিক্ত তৌসিফ খাওয়ালো। পৌষ নিজে এই সবটা গুছিয়ে ব্যাগে ভরলো। হাত ধুয়ে এসে বলল, এখন যাচ্ছি তাহলে কোথায়? বাসায়। তৌসিফ কথা বলল না। এগিয়ে এসে সোজা পাজা কোলে তুললো পৌষকে। এগিয়ে এলো বাম দিকের কোণার দরজার কাছে। পৌষ অবাক হয়ে দেখলো এখানে একটা রুম, পরিপাটি গোছানো, একজনের থাকার মতো সবকিছুই আছে। তৌসিফকে এখানেই হয়তো আরাম করে। ওকে বিছানায় বসিয়ে পরনে থাকা বোরখা খুলে দিল তৌসিফ। সাইডে রেখে আস্তে করে নিজের কাছে টেনে নিল। দুজনের মাঝে কোনো রূপ ঘটনার ব্যাখ্যা কেউ চাইল না। তারা নিশ্চুপ। আশেপাশের খবরও তারা নিল না। শুধু তৌসিফের বুক চেপে রইল পৌষ। প্রায় আধা ঘন্টা পর তৌসিফ কিছু বলতে চাইল। পৌষের মাথায় হাত বুলিয়ে ডাকলো, পোস্টরাত, শুনছো? সাড়া এলো না। তৌসিফ দেখলো পৌষ পুরোপুরি ঘুমে। ঘুমন্ত মুখটায় আদর দিয়ে আস্তে করে উঠল তৌসিফ। পৌষের পরনে জামা খুলে পিঠ দেখলো লাল হয়ে দাগ পড়ে আছে। আস্তে করে সেথায় চুমু দিয়ে ড্রয়ার থেকে একটা মলম নিয়ে লাগালো সেখানে। পায়ের কাছ থেকে কম্বল নিয়ে দুজনকে ঢেকে নিল। ইমুকে ফোন দিয়ে শুধু বলল, মিটিং শেষ করে তুমি রাতে ফাইল মেল করে দিও। পৌষকে বুকে নিয়ে তৌসিফ চোখ বুঝলো। সংসার জীবন একতরফায় চলে না। এখানে সম্মান যতটা জরুরি ঠিক ততটাই জরুরি শাসন। প্রেম যতটা জরুরি ততটা জরুরি বোঝাপড়া। ভালোবাসা যতটা ভালো সংসারে অবদান রাখে ঠিক ততটাই অবদান রাখে সমঝোতা। চোখ খুলে নিজেকে আবদ্ধ অবস্থায় পেল পৌষ। তৌসিফ কাছে নেই। ভালো একটা ঘুম হওয়ার ওর ভালো লাগছে। চোখ খোলা মাত্র কিছুটা আতঙ্কিত হলো। আতঙ্ক বাড়লো যখন দেখলো কম্বলের নিচে ওর গায়ে পোশাক নেই। তৎক্ষণাৎ মনে পড়লো এটা তৌসিফের অফিস। মাথাটা উঁচু করে এদিক ওদিক নিজের পোশাক খুঁজেও যখন পেল না তখন তৌসিফকে হালকা স্বরে ডাকলো, শুনছেন? কোথায় আপনি? অফিস বলে বেশি জোরে ডাকলো না পৌষ। দেখা গেল মিনিট 5 পরই কফির মগ হাতে ভেতরে এসে লাইট জ্বালালো তৌসিফ। চোখ বুজে কপাল কুচকায় পৌষ। মাথা নেড়ে বলে, আমার জামা কোথায়? আমার কাছে। আস্তে ধীরে চোখ খুলল পৌষ। তৌসিফ কফির মগ সাইডে রেখে বলল, মুখ ধুয়ে এসো। জামা দিন। বাঁকা চোখে তাকিয়ে তৌসিফ বলল। সমস্যা কোথায়? পৌষ তেজ দেখিয়ে বলল, ভালোই ভালোই দিন। ঘুমের সুযোগ নিয়েছেন আপনি, খারাপ লোক। সুযোগ দেবে তুমি, এদিকে সুযোগ নিলে আমার দোষ। দেখুন ভাই, দয়া করে দিন। তৌসিফ আহত চোখে তাকালো। পৌষ বুঝলো এবার প্রাকৃতিকভাবেই ভাই ডেকেছে সে। পৌষ পুনরায় বলে উঠল, ভালোই ভালো দিন, না হলে কিন্তু অফিসের মধ্যে ঝামেলা পাকিয়ে দিব একদম। তুমি ভালো হলে না। জামাই হতে দিল না। তৌসিফ সাইড থেকে জামাটা দিতেই পৌষ কম্বলের নিচে ঢুকে পড়তে নিল। তখনই এক টান দিয়ে কম্বল সরায় তৌসিফ। পৌষ কথা বাড়ালো না, উঠে বাথরুমে চলে গেল। তৌসিফ খেয়াল করলো পৌষ শান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যা হতে চলল। ডাক্তারের কাছে যেতে হবে তাই পৌষকে রেখে দিয়েছে ও। এখান থেকে সোজা হসপিটাল যাবে তারা। পৌষ ফিরা মাত্রই তৌসিফ বলল, হানি, কফিটা শেষ করো, ব্রেড আছে সাথে। অন্য কিছু খাবো। কি খাবে? ঝাল। বাইরে খাবো, এখন এটা খাও। পৌষকে খেতে দিয়ে তৌসিফ বের হলো।
তার টুকটাক কাজ আছে। পৌষ এদিক ওদিক হেঁটে হেঁটে ঘরটা দেখলো, সুন্দর এবং গোছানো, ঠিক যেমনটা হওয়া উচিত তৌসিফ তালুকদারের। পৌষ বিছানায় বসে বিভিন্ন ভাবনায় হারালো। তার জীবনের হিসেব করতে বসলেই পৌষ এলোমেলো হয়ে যায়, থমকে যায়, অতীতাত্রে ভালো কিছু পায় না। ভাই বোন বাদে তেমন ভালো স্মৃতি তার নেই। মাঝে মধ্যে কেমন আফসোস হয়। এখন আবার বিষণ্ণ লাগছে নিজেকে, মনে হচ্ছে ক্লান্ত। কফিটা শেষ পথে পৌষের হঠাৎ কান্না পেল। বাম হাতে চোখ মুছতে নিলে তৌসিফ ফিরে এলো। দরজায় দাঁড়িয়ে পৌষের চোখ মুছাটাও দৃষ্টির আড়াল হয়নি ওর। আস্তে আস্তে বলল, পোস্টরাত, রেডি হও। বাসায় যাচ্ছি। হসপিটালে। আমি যেতে চাই না। ইউ হ্যাভ নো সয়ে জানি। পৌষ মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তৌসিফ ওকে বোরখা পড়তে সাহায্য করলো। দুই গালে হাত দিয়ে তাকিয়ে রইল পৌষের চোখে। এত ব্যথা কেন ওর চোখ জুড়ে? কিসের এত কষ্ট? তৌসিফ প্রশ্ন করলো। বেশি বকেছি? একটু। মানুষ আমাকে হাজার দেখুক, আমি শুধু তোমাকে দেখছি। কি দেখছি না? হ্যাঁ। ভালোবাসি না? হ্যাঁ। তাহলে? বাইরে চলি, এখানে দম বন্ধ লাগছে। বলতে বলতে ওর যেন সত্যি দম বন্ধ হয়ে আসছে। তৌসিফের চিন্তা হলো। পৌষকে নিয়ে বের হলো। ইমুকে বিদায় জানিয়ে পৌষ আগে আগে বের হতে নিলে তৌসিফ পেছন থেকে ধরে ফেলে। নিজে ওর কাজ জড়িয়ে ধরে, যেন সে সবাইকে মুখে না বলে চালচলন বুঝাচ্ছে তার অর্ধাঙ্গিনী তার সাথে, তার ভালোবাসা তার সাথে। ডাক্তারের কেবিনে ঢোকা মাত্রই তিনি হাসি মুখে ওদের বসতে বলেন। তৌসিফ পৌষের সম্পর্কে জিজ্ঞাসা করতে ডাক্তার মুচকি হাসলেন। তৌসিফ চুপ করে গেল। ওর বুকের ভেতর শীতল এক স্রোত চলে গেল যেন। পিঠের সিদ্ধারা দিয়ে বয়ে গেল ঠান্ডা এক রেশ। তৌসিফ জানত, ওর মন বলছিল তার থেকে গভীরভাবে কে দেখে তার পৌষরাতকে? কেউ না। তার থেকে কে অধিক মনোযোগী তার পৌষের ক্ষেত্রে? এটার উত্তরও কেউ না। তৌসিফের শুধু চিন্তা হচ্ছে, অজানা এক চিন্তা। পৌষেদের হাব ভাব কিছুই বুঝলো না। হঠাৎ ওর মাথা ব্যথা করছে। ডাক্তার ওকে বলল, আমার সাথে এসো পৌষ। পৌষ তাকালো তৌসিফের দিকে। তৌসিফ যেতে বলল। পৌষ যেতেই তৌসিফের কানে ব্যথা ক্রন্দন শব্দ এলো। কপাল কুঁচকে উঠে দাঁড়িয়ে সোজা ভেতরে চলে এলো। ডাক্তার চমকালো। পৌষ পিঠের দিকে হাত দিয়ে বসে আছে। তৌসিফের কেমন লাগলো, ভেতরটা না ঝাঁঝরা হয়ে গেল। কে দিল এই ব্যথা? তৌসিফ নিজের উপর রাগ হলো, ওর ভীষণ রাগ। পৌষ ওর দিকে হাত বাড়িয়ে বলল, আমার কাছে আসুন, ভয় লাগছে। তৌসিফ দেরি করলো না, এসেই ওরা হাত ধরলো। ডাক্তার কিছু বলল না। পৌষের পেট চেপে চেক আপ করতে মুখ কুচকে নিল পৌষ। পেটে চাপ লাগলে ব্যথা লাগছে, তৌসিফ স্পষ্ট দেখলো তা। ডাক্তার মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, আলট্রা করি, দেখবে? তৌসিফ কি বলবে তার আগে পৌষ জিজ্ঞাসা করলো, কি দেখবে? পেটে মানুষের কি থাকে? নাড়ি ভুড়ি দেখবো না আমি? ডাক্তার হেসে ফেললেন। তৌসিফ পৌষের হাতটা শক্ত করে ধরলো। ডাক্তারের দিকে তাকিয়ে বলল, করুন। পৌষের বুকটা টিপটিপ করছে। কিছুটা আন্দাজ তো সেও করেছে। তৌসিফ দেখলো পৌষ ঘামছে। পকেট থেকে রুমাল বের করে ওর মুখটা মুছে দিতে এই পৌষ তৌসিফের হাতটা বুকে চেপে ধরে। তৌসিফ সহ ডাক্তার টের পেল পৌষ কাঁপছে। মেয়েটা এত ভয় কেন পাচ্ছে? প্রথম অনুভবের তীব্রতা সে কাকে বুঝাবে, কে বুঝবে? ডাক্তার ওদের দুজনকে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করলো, হার্টবিট চলে এসেছে, শুনবে? তৌসিফ মাথা নাড়ে। সবার আগে তৌসিফ শুনলো বাবুর হার্টবিট। তৌসিফ চুপ করে শুনে গেল। পৌষ চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ফাঁকা ঢোক গিলে বলল, আমাকে দিন। তৌসিফ পৌষের কানে দিয়েই দুজনের কপাল এক করে দিল। পৌষ স্তব্ধ হয়ে আছে। ডাক্তার জানালো পৌষ 3 মাসের অন্তঃসত্ত্বা। পৌষের লক্ষণ দেখা দিল ওরা বুঝতে পারেনি। তৌসিফ সন্দেহ করেছিল। অস্ট্রেলিয়ার হানিমুনের সময় তার যথাযথ সন্দেহ হয়েছিল। এলোমেলো ভাবায় থাকায় এই রহমত বর্ষণ হয়েছে। দুজন যেন একদমই থমকে গেল। পৌষকে রেখে ডাক্তারের সাথে কথা বলল তৌসিফ। জানালো, ওর মুড সুইং তীব্র মাত্রায় হচ্ছে, এত রাগ দেখাচ্ছে যা বলার বাইরে। আজ আবার একটু চুপ হয়ে গেছে। ডাক্তার অল্প হেসে বললেন, কিছুদিন আগে একটা কেস এলো। 22 বছরের অন্তঃসত্ত্বা একটা মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল। ভাবো কতটা মুড সুইং হচ্ছিল। হরমোন জনিত কারণে এটা মানুষ ক্যারি করে। ওর খেয়াল রাখো। মুড সুইং একদমই স্বাভাবিক। আপাতত কোনো ঝামেলা দেখছি না। শি ইজ ফাইন। বমি হবে, মাথা ঘুরবে, এগুলো তো খুবই সাধারণ তৌসিফ। আর হ্যাঁ, খাওয়া দাওয়া একটু খেয়াল রাখো। ওর তো আয়রনের একটা সমস্যা আছে জানোই। তৌসিফ মাথা নাড়ল। ডাক্তার চার্টে টুকটাক অনেক কিছু লিখে দিল। তখনই ওদের রিপোর্ট দিয়ে গেল নার্স। ডাক্তার রিপোর্ট খুলতে খুলতে পৌষ চলে এলো। দুজনকে অবাক করে দিয়ে ডাক্তার হেসে ফেললেন, বলে উঠলেন, অভিনন্দন, একসাথে 2 জন আসতে চলেছে। ফিটাস দুটো। তৌসিফ হা হয়ে গেল। কোথায়? আলট্রায় তো দেখলো না। ডাক্তার জানালো এমন হয়। তারা রিপোর্ট দেখে নিশ্চিত জানালেন। পৌষ চুপ করে একদম মিইয়ে গেল। তৌসিফের অনুভূতি এলোমেলো। পৌষকে নিয়ে ও বাড়িতে ফিরতে ফিরতে রাত 9টার বেশি। ওদের মাঝে কোনো কথা সারা রাস্তায় হয়নি। পৌষ চুপ করে তৌসিফের বুকে লেগেছিল।
বাসায় এসে পৌষকে ফ্রেশ করালো তৌসিফ, নিজেও ফ্রেশ হয়ে এসে বসলো পৌষের কাছে। আস্তে করে হাত বাড়াতেই পৌষ কাছে আসে, একসময় বুকে যায়। এত ঘন্টা পর পৌষের যেন মাতৃত্ব জেগে উঠলো, হু হু করে কেঁদে উঠলো। তৌসিফ কাঁদে না, তার হাত একটা পৌষের পেটে। এখানে তার অস্তিত্ব, দুটো যান। তৌসিফ অনুভব করার চেষ্টা করে, সে ব্যর্থ হয় অনুভূতি গোছাতে। পৌষের মাথাটা আরেকটু চেপে ধরে বুকে। আকাশে আজ গোল চাঁদ উঠেছে, আশেপাশে কোনো তারা নেই। পুকুরের পানিতে জল করছে চাঁদের প্রতিচ্ছবি। তাকাতেই যেন চোখে বিঁধে তীক্ষ্ণ সূচের ন্যায়। এই মাঝরাতে বারান্দার ঠাই খুলে বসে আছে তৌসিফ। বাইরে কিছুই দেখা যাচ্ছে না তেমন। ঘাটে পানি দেওয়া হয়েছিল এই 2 মাস। পৌষের খুব পছন্দ। তৌসিফ ভেবেছে বসার জায়গায় চারিপাশ ঠেকে দিবে। কৃষ্ণচূড়ার জন্য সামনে রাস্তা থেকে সরাসরি কেউ দেখতে পায় না। তবুও তৌসিফ চাইছে না এই সময় কেউ দেখুক পৌষকে, যদি নজর লেগে যায়। তৌসিফের মনের ভেতর এখন আতঙ্ক ঢুকেছে। তার মস্তিষ্ক তাকে বারংবার খুঁচিয়ে মনে করিয়ে দিচ্ছে ডাক্তারের বলা কথাটা। 22 বছরের গর্ভবতী মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল। তৌসিফের বুক কেমন চিরিক দিয়ে উঠে কথাটা ভাবলেই। মুড সুইং কি সত্যি এত তীব্র হয়? পৌষ তো এমনিতেই এলোমেলো ধরনের ছুটন্ত এক মেয়ে। ওর এলোমেলো ভাব শায়েস্তা হয় শুধুমাত্র যখন তৌসিফ কঠিন হয়। এখন তৌসিফ নিজের কলিজা কেটে ফেললেও কঠিন হতে পারবে না। সে পারছে না। মনটা আজ সন্ধ্যা থেকেই নরম হয়ে আছে। চাইলেও যদি পুরোপুরিভাবে পিতৃত্ব ও ভাব বা অনুভূতি জাগ্রত হচ্ছে না। যা হচ্ছে তা পৌষের আর আগত সন্তানদের জন্য মাথা কিলবিল করা চিন্তা। বলা হয় পুরুষের কোলে যে পর্যন্ত সন্তানের অস্তিত্ব না আসে সেই পর্যন্ত তাদের পিতৃতান্ত্রিক সত্তা নাকি জাগ্রত হয় না। তৌসিফ অবশ্য অনুভূতি গোছাতে পারছে না। মনে হচ্ছে 2 হাতে সবটা আগলাচ্ছে আর এদিক ওদিক দিয়ে জ্যোৎস্নার আলোর মতো বেরিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত এই দশা কখনো হয়েছে তৌসিফের? একদমই না। সে যথেষ্ট শক্তপোক্ত এক পুরুষ। তার ধাঁচে নেই নরম স্বভাব। মা বাদে কখনো নরম হয়নি কারো সামনে। পিয়াসীকে অতিরিক্ত ভালোবেসে তার কদমে কদমে ফুলের গালিচা বিছাতে রাজি ছিল তৌসিফ। সে নিজের ভালোবাসা দিয়েছে, ছুটেছে টাকার পিছনে, কিন্তু সেই সাথে ছুটেছিল তার অগাধ আস্থা। নিজের ভালোবাসার প্রতি তার বিশ্বাস ছিল না। পিয়াসী থেকে সে বার কয়েক মিনতি করেছিল সন্তানের, জানা নেই, কিন্তু ছোট্ট জান তার খুব ভালো লাগে। এই যে হেমন্তের ছেলেটা দেখলেই বুক জড়িয়ে যায়। ইনিমিনিকে কখনো শালি লাগে না, বরং বাচ্চা মনে হয়, কেমন আদর আদর মুখ। তারও খুব শখ কেউ আসবে তার জন্য হাত ভর্তি করা নরম আদর নিয়ে, মুখ ভরা লালা নিয়ে কেউ ছোট্ট ছোট্ট শব্দে ডাকবে। একদম অস্পষ্ট জড়তায় ভরপুর। মুখের ভাষায় হাজার দূরত্ব থাকলেও তৌসিফ কথা বলবে মনের ভাষায়। বড় বড় চোখে যখন তাকিয়ে থাকবে তৌসিফ, তখন নিজেকে দেখবে সেই চোখের মাঝে। ভাবা যায় নিজের অংশের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখা কত বড় আশ্চর্যের বিষয়। তৌসিফের তো ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। পৌষটাকে এসে পৌষ মাসের মতোই ভালোবাসে। কোনোদিনও অবশ্য ভাবেনি নিজের থেকে এত ছোট মেয়ের প্রেম এসে পড়বে। বেয়াদব ধাঁচের বাচাল এক মেয়ে, উড়নচণ্ডী অথচ কাঁদুনে, শক্ত অথচ দুর্বল। এ যেন কোনো অদ্ভুত মানবী। এমন না সে খুব সুন্দর, না তেমন কোনো বিশেষত্ব আছে। যা আছে তার সবটাই হলো কাচের ন্যায় ফকফকা এক মন। সেই মন দিয়ে সবাইকে সে কাছে টানে। সেভাবেই টেনেছিল তৌসিফকে। তৌসিফ বরাবরই সংসার চেয়েছে, সংসারী বউ সে পেয়েছে। শুরুতে তার মনে ভালোবাসা তো দূর, পৌষের জন্য ভিন্ন কোনো জায়গাও ছিল না। ফুপির রেখে যাওয়া ছোট্ট একটা আমানত আর বাবার মুখের কথা, সবটা রাখতে যেন হাত বাড়ালো পৌষেতে। হাতের মুঠোয় আসতেও সময় অবশ্য লাগেনি, কিন্তু মন বিনিময় সে এক জন্মান্তরের কাহিনী। কিভাবে যে তৌসিফের মতো মানুষটা প্রেমে পড়ল তা আজও রহস্য। মাঝে মধ্যে তৌসিফ শক্ত হয়ে যায়, না হয় এই পৌষ বিগ্রাবে। তৌসিফ তা হতে দিবে না, প্রশ্নই উঠে না। চোখে চোখ রাখে সে তার পৌষ রাতকে। বুকের ভেতর খোলা খাঁচায় বন্দি সে পাখি। মন চাইলে উড়াল দেয়, আবার সন্ধ্যা হতে ফেরত আসে। এখন থেকে ডানার নিচে 2 ছানা নিয়ে এসে ফেরত আসবে এই হৃদকুঠুরিতে। তৌসিফ তখন আগলে নিবে, সামলে নিবে। হয়েছে। পৌষের বলা শব্দে তৌসিফ পিছনে ঘুরল। ক্ষুধা লাগায় পৌষ একাই উঠেছিল। তৌসিফ উঠেছে নিজে থেকে। খেতে খেতে পৌষ বলল তার অস্থির লাগছে, তাই বারান্দার থাই খুলতে এসেছিল তৌসিফ। অথচ কিভাবে যেন গভীর ধ্যানে আটকা পড়ল। পা বাড়িয়ে ভেতরে এসে জিজ্ঞাসা করল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।